দর্শক মণ্ডলী স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আপনারা জানেন যে আজকে বিশ্ব আবহাওয়া দিবস এবং এবারের বিশ্বের এই আবহাওয়া দিবস একটি চমৎকার প্রতিপাদ্যের অধীনে পালিত হচ্ছে। সেটি হচ্ছে আজকের পর্যবেক্ষণ, আগামীর সুরক্ষা। এই প্রতিপাদ্যটি নিজেই ব্যাখ্যা করছে এর কতটা প্রাসঙ্গিকতা। তবুও আমরা শুনতে চাই আমাদের অতিথিদের কাছ থেকে এই সম্পর্কে। আজকে আমাদের এই অনুষ্ঠানে বিশেষজ্ঞ হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মহোদয় জনাব মোহাম্মদ মমিনুল ইসলাম। তার সাথে যোগ দিচ্ছেন জনাব এস.এম. কামরুল হাসান, আবহাওয়াবিদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, এবং মোহাম্মদ আব্দুল মতিন, যিনি ঊর্ধ্বতন যোগাযোগ প্রকৌশলী, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের। আমি প্রথমেই পরিচালক মহোদয় জনাব মোহাম্মদ মমিনুল ইসলামকে জিজ্ঞেস করতে চাই, বিশ্ব আবহাওয়া দিবসের এবারের প্রতিপাদ্য যেটি নির্ধারিত হয়েছে সেটি কোন পটভূমিতে তৈরি হলো এবং বাংলাদেশের জন্য এটা কতটা প্রাসঙ্গিক বলে মনে করছেন? 23শে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস। বিশ্ব আবহাওয়া দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় অবজার্ভিং টুডে প্রটেক্টিং টুমরো, অর্থাৎ আজকের পর্যবেক্ষণ, আগামীর সুরক্ষা। এই প্রতিপাদ্য বিষয়টি একেবারেই যথার্থ, সময়োপযোগী এবং তাৎপর্যপূর্ণ। কেননা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে আমরা লক্ষ্য করেছি পৃথিবীর জলবায়ু বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম প্রভাব ফেলছে। এখানে আমরা দেখেছি সাইক্লোন, তীব্র সাইক্লোনের অবস্থা দেখেছি। আমরা দেখছি অল্প সময়ে অত্যাধিক বৃষ্টিপাত। আমরা দেখেছি তাপ প্রবাহ, বিশেষ করে 2024 সাল বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর। তারপর আমরা দেখেছি স্নোফল, যেটাকে বলা হয় যে তুষারপাত, পর্যাপ্ত তুষারপাত ঘটেছে। এই যে এক্সট্রিম ইভেন্টগুলো জলবায়ু পরিবর্তনের ফলে হয়, আর এই এক্সট্রিম ইভেন্ট এবং আবহাওয়ার পূর্বাভাস মানুষের জীবন এবং সম্পদ রক্ষা করে। যদি এই অবজারভেশনের মাধ্যমে আমরা যদি এগুলো পর্যবেক্ষণ করতে পারি প্রপারলি, তাহলে আমরা যে পূর্বাভাস দিব সেই পূর্বাভাস মানুষের কল্যাণে কাজে আসবে। সেই লক্ষ্যে এবারের প্রতিপাদ্য বিষয়টি খুবই সময়োপযোগী। বাংলাদেশ বিশ্বের অন্যতম একটা প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ। এখানে ঘূর্ণিঝড়, কালবৈশাখী, স্টর্ম সার্জ, বন্যা, খরা, তারপর তাপপ্রবাহ, শৈত্যপ্রবাহ, এরকম প্রাকৃতিক দুর্যোগগুলো সংঘটিত হয়ে থাকে। তো এই পূর্বাভাসের জন্য আমাদের অবজারভেশনের পর্যবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। দেশে আবহাওয়া অধিদপ্তর এই পর্যবেক্ষণ গ্রহণ করে থাকে। আমাদের সারফেস অবজারভেশন, যেটাকে আমরা ভূমি থেকে আবহাওয়ার পর্যবেক্ষণ গ্রহণ করা হয়। তারপরে আমরা অ্যাটমসফিয়ারে আমাদের পাইলট বেলুন অবজারভেটরি, রোয়েনসনরি অবজারভেটরির মাধ্যমে আমরা 60,000 ফিট উচ্চতা অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলের বিভিন্ন লেয়ারের মেট্রোলজিক্যাল যে প্যারামিটারগুলো আছে সব অবজারভেশনগুলো আমরা সেখান থেকে নিয়ে থাকি। তারপর আমরা ঊর্ধ্বাকাশ থেকে আমাদের স্যাটেলাইট পর্যবেক্ষণের মাধ্যমে আমরা তথ্য নিয়ে থাকি। আমরা রাডার অবজারভেশনের মাধ্যমে আমরা সমুদ্রের অবস্থা পর্যবেক্ষণ করি এবং ক্লাউড মুভমেন্ট পর্যবেক্ষণ করি। তো এই পর্যবেক্ষণ যত বেশি হবে তত ইফিশিয়েন্টলি আমরা আর্লি ওয়ার্নিং প্রোভাইড করতে পারবো। এই যে পর্যবেক্ষণ, এই পর্যবেক্ষণ থেকে আপনারা যে পূর্বাভাস তৈরি করেন, আমরা সচরাচর দেখে থাকি যে আপনাদের সেই পূর্বাভাসগুলো হয় স্বল্প মেয়াদী, 1 দিন, 2 দিন, 3 দিন, কখনো কখনো হয়তো 1 সপ্তাহ। কিন্তু আমরা অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে আমাদের যে জীবনযাত্রার যে বিভিন্ন তৎপরতা, এর মধ্যে যদি আমরা আরেকটু দূরবর্তী তথ্য জানতে পারতাম যে আগামী সপ্তাহটা কেমন যাবে বা আগামী 1 মাস কেমন যাবে, এটা বিশেষভাবে খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন আমরা কৃষিকাজের সাথে সম্পর্কিত তথ্য নিয়ে কথা বলি। কারণ হঠাৎ বৃষ্টিপাত আগামী 3 দিন ধরে টানা চলবে, এত বেশি বৃষ্টি হবে যে ফসলের ক্ষেত জলমগ্ন হয়ে পড়বে। তো এটা যদি আমরা জানতে পারি তো তাহলে তো আমরা সেভাবে কার্যকর পদক্ষেপ নিতে পারি। তো এই দূরবর্তী পূর্বাভাস আমরা কেন দিতে পারি না? আমরা স্বল্পমেয়াদী পূর্বাভাস দিয়ে থাকি এবং দীর্ঘমেয়াদী পূর্বাভাস দিয়ে থাকি। আমরা সাব সিজনাল পূর্বাভাসও দিয়ে থাকি। তবে পূর্বাভাসের মধ্যে যখন আমরা 3 দিনের পূর্বাভাস দিয়ে থাকি তার এফিসিয়েন্সি অনেক বেশি, একেবারে শতভাগের কাছাকাছি। 5 দিনের পূর্বাভাস সেটা গ্র্যাজুয়ালি একটু কমতে থাকে পূর্বাভাসে, কারণ আবহাওয়ার অ্যাটমসফিয়ারের যে বিভিন্ন ধরনের প্যারামিটার রয়েছে, এই প্যারামিটারগুলো সূক্ষ্ম পরিবর্তনের ফলেও আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হতে পারে। তো এই জন্য তখন প্রবাবিলিটিটা কমে আসে। এইভাবে আমরা
আমরা 1 মাসের যেটাকে লং রেঞ্জ পূর্বাভাস বলে থাকি আমরা সেটা দিয়ে থাকি। তারপর ত্রৈমাসিক পূর্বাভাস অর্থাৎ সেটাকে আমরা সাব সিজনাল পূর্বাভাস বলে থাকি এবং সেটাও আমরা দিয়ে থাকি। সেখানে আমরা দিনের কথা বলি না, কিন্তু আমরা বলে থাকি যে কতটা লো প্রেশার হতে পারে, কয়টা কালবৈশাখী হতে পারে, বা এখানে কী ধরনের সিচুয়েশন ক্রিয়েট হতে পারে, এখানে কি ডিপ্রেশন হবে কিনা বা ঘূর্ণিঝড় হবে কিনা, এই বিষয়গুলো আমরা পূর্বাভাসে থাকে। সুতরাং আপনি দেখেন আমরা যদি পৃথিবীর যে মানে পূর্বের যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর অনেক ভালো পূর্বাভাস আমরা এগিয়ে আছি। কারণ আপনি দেখেন 1970 সাল থেকে এ পর্যন্ত পৃথিবীতে দুর্যোগের কারণে $1 ট্রিলিয়ন বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, লক্ষ লক্ষ মানুষের জীবন গেছে। আমাদের 1970 সালে যে ভয়াবহ বোলার সাইক্লোন হয়েছিল সেখানে 10 লক্ষ লোকের প্রাণ হারিয়েছিলেন। 1991 সালে সেখানে 1,39,000 লোক প্রাণ হারিয়েছে। তারপরে 2007 সালে সিডরে 3,000-এর বেশি লোক প্রাণ হারিয়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। তার পরবর্তী সাইক্লোনগুলো যদি আপনি অবজার্ভ করেন বা মনিটর করেন তাহলে দেখবেন যে এখানে ক্ষয়ক্ষতি ন্যূনতম পর্যায়ে এসেছে। কিভাবে এসেছে? ওয়েদার পূর্বাভাস এবং দুর্যোগ ব্যবস্থাপনার সক্রিয়তার কারণে। এবং আমরা ইনশাল্লাহ এখন যে কোনো ধরনের ডিজাস্টারকে আমরা 5 দিন যেটাকে বলছি সেটাকে 95% পর্যন্ত আমাদের ইফিসিয়েন্সি দক্ষতা থাকে। তার পরবর্তীতে মিটোরোলজিক্যাল যে অ্যাটমসফিয়ারাল যে বিহেভিয়ার চেঞ্জ হয়, এই চেঞ্জের কারণে ওয়েদার ফেনোমেনা পরিবর্তন হয়। তবে আমরা লং রেঞ্জ পূর্বাভাস যেটাকে 1 মাস ব্যাপী পূর্বাভাস আমরা সেটা প্রপারলি দিয়ে থাকি। এবং যেটা সাবসিজনাল পূর্বাভাস এখানে মডেল রান করানো হয়। এখানে আমরা ECMWF মডেল বলা হয়, আমরা NWP রাডার মডেল ইউজ করি, ডিফারেন্ট মডেল ইউজ করে আমরা যে পূর্বাভাসগুলো দিয়ে থাকি পূর্বাভাসগুলো সঙ্গতিপূর্ণ এবং অনেক ভালো। প্রকৌশলী মহোদয়ের কাছে পরবর্তী প্রশ্নটা নিক্ষেপ করতে চাই যে আমরা এই যে আবহাওয়ার যে পূর্বাভাস দেওয়ার জন্য বিভিন্ন যান্ত্রিক সহায়তা নিই। আপনারা বলেছেন যে আপনারা বেলুন উড়িয়ে দেন, আপনারা বলেছেন যে আপনারা স্যাটেলাইট থেকে তথ্য নেন, আর তাছাড়া তো আমাদের দেশব্যাপী বিভিন্ন আবহাওয়া কেন্দ্র আছে, তারাও নিশ্চয়ই বিভিন্ন যান্ত্রিক উপায়ে পর্যবেক্ষণ তথ্য সংগ্রহ করেন। আমাদের একটু মানে সমৃদ্ধ করবেন যে কী ধরনের আয়োজনের মধ্য দিয়ে এই তথ্যগুলো সংগৃহীত হয়? বর্তমান সময়ে যে বাংলাদেশ সহ সারা বিশ্বে যে নিখুঁত আবহাওয়া পূর্বাভাস হচ্ছে তার জন্য আসলে তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে এটা সম্ভব হচ্ছে। তো তথ্য প্রযুক্তি আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে। আবহাওয়া পর্যবেক্ষণ করার জন্য আমাদের অনেকগুলো সিস্টেম আছে, যার মধ্যে আমাদের রাডার সিস্টেম আছে, তারপরে স্যাটেলাইট সিস্টেম আছে, তারপরে আমরা ডাটা অ্যানালাইসিস করার জন্য NWP মডেল ইউজ করি। এছাড়াও আমাদের যে ইনসিটু যে অবজারভেটরি, 2 ধরনের অবজারভেটরি, আমাদের ম্যানুয়াল অবজারভেটরি আছে, অটোমেটিক ওয়েদার অবজারভেটরি আছে। তো এখন আমরা পূর্বে যখন আমাদের ম্যানুয়াল অবজারভেটরি থেকে নিতাম তখন আমাদের অবজারভিং ফ্রিকোয়েন্সি ছিল হলো 3 আওয়ারলি। এখন আমরা অটোমেটিক অবজারভেটরি তৈরি করার পরে এখন আমরা আওয়ারলি ডাটা পাচ্ছি, এবং আমরা যদি ইচ্ছে করি তো প্রতি 10 মিনিট 10 মিনিট অন্তর অন্তর আমরা ডাটা পেতে পারি। আমাদের 250-এরও বেশি সারফেস অবজারভেটরি আছে, যে সারফেস অবজারভেটরি অটোমেটিক ওয়েদার স্টেশন আছে। আমাদের 2টা ডপলার রাডার, এসব্যান্ড ডপলার রাডার আছে, অত্যাধুনিক রাডার আছে। আমরা মহাকাশ থেকে যে স্যাটেলাইট, আমরা জাপান হিমাওয়ারি স্যাটেলাইট এবং সাউথ কোরিয়ান GK2 স্যাটেলাইট এখান থেকে আমরা রিসিভ করি। আমরা ইউরোপিয়ান মেটোসেট থেকে আমরা তথ্য রিসিভ করি। এই সকল স্যাটেলাইট ইনফরমেশন এবং আপনার চায়না FA2 স্যাটেলাইট আমরা রিসিভ করি, কন্টিনিউয়াসলি আমরা মনিটর করি এবং তথ্য গ্রহণ করছি। এই তথ্যগুলো আমাদের যে একজাক মিটোরোলজিস্ট আছেন ওনারা সেটা অবজারভেশন এটাকে অ্যানালাইসিস করেন এবং অ্যানালাইসিস করে তারপর পূর্বাভাস প্রদান করা হয়। দ্যাটস ওয়াই আমাদের পূর্বাভাস এখন নিখুঁত হয়েছে এবং আমরা 5 দিনের পূর্বাভাস অত্যন্ত দক্ষতার সাথে আমরা কনফিডেন্টের সাথে আমরা দিতে পারি। আমি এবার একটু জনাব কামরুল হাসান সাহেবকে জিজ্ঞেস করতে চাই যে আমরা তো বৈশ্বিক বিভিন্ন তথ্য সংগ্রহ উৎস থেকে তথ্য নিই এবং সেটা আমরা আমাদের মডেলিং ব্যবহার করি বা আমাদের ইন্টারপ্রিটেশনে সেটা আমরা কাজে লাগাই যাতে করে পূর্বাভাস নিখুঁত করা যায়। তো বৈশ্বিক যে প্রভাব সেটার সাথে সাথে তো স্থানিক প্রভাবের একটা ব্যাপার থাকে, আঞ্চলিক এবং একেবারেই যেটাকে আমরা বলি লোকালাইজড বা সেই সুনির্দিষ্ট অঞ্চলের যে আবহাওয়ার উপাদানগুলো সেগুলোর একটা প্রভাব থাকে। তো এই যে আমাদের স্থানিক প্রভাবটা
সেটা কি মাত্রায় আমাদের আবহাওয়াকে প্রভাবিত করে, এটা একটু যদি আমাদের ব্যাখ্যা করেন। আবহাওয়া কোনো পলিটিক্যাল বাউন্ডারি মানে না, সুতরাং বৈশ্বিক যে প্রভাবটার কথা বললেন সেটা তো আছেই। তার সাথে সাথে আমরা স্থানিক প্রভাব যেটা বলতে পারি যে আমাদের যে ভৌগোলিক অবস্থান বাংলাদেশের, আমাদের দেশের দক্ষিণ দিকে আছে বঙ্গোপসাগর এবং উত্তরে আছে হিমালয় এবং পূর্ব দিকে আছে আরাকান রেঞ্জ। যদি আমরা এই হিমালয়টা না থাকতো তাহলে কিন্তু বাংলাদেশ মরুভূমিতে পরিণত হয়ে যেত, কারণ তখন এখন যেমন বৃষ্টিপাতটা আমরা পাই এই বৃষ্টিপাতটা আমরা পেতাম না। একইভাবে যেহেতু আমাদের আরাকান রেঞ্জ রয়ে গেছে আমাদের দেশের পূর্ব দিকে, মৌসুমী বায়ু যখন আসে তখন কিন্তু এই আরাকান রেঞ্জে এটা বাধাপ্রাপ্ত হয় এবং পরবর্তীতে উত্তর দিকে যে আপনার গারো হিল এবং হিমালয় পর্বত আছে এদিকে বাধাপ্রাপ্ত হয়ে আসলে বাংলাদেশে এবং প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এবং সেই সাথে আমরা জানি যে সবচেয়ে বেশি বৃষ্টি হয় আপনার চেরাপুঞ্জিতে, ইন্ডিয়ার চেরাপুঞ্জিতে, সেটা কিন্তু বাংলাদেশ থেকে খুব একটা বেশি দূরে নয়। সেই সাথে আমি যদি বলি যে উৎস আপনার আমাদের ল্যান্ড ইউজটা কেমন, কোথায় আপনার ওয়াটারশেড অর্থাৎ পানির জলাধার আছে, কোথায় নদী আছে, কোথায় বন আছে, এই বনের আপনার প্যাটার্নটা কেমন, অর্থাৎ এটা কি বড় গাছ না গ্রাসল্যান্ড, এখানে কি আপনার শুধু সয়েল আছে নাকি এটা স্যান্ডি সয়েল আছে, এসবের উপরেই আসলে ওয়েদারটা খুব বেশি ডিপেন্ড করে। সুতরাং আপনার স্থানিক প্রভাবটা কিন্তু মাইক্রো ক্লাইমেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে মাইক্রো ক্লাইমেটের কথাটা বলছেন, এই জায়গাটাতে আমি আরেকটু আপনাদেরকে বিস্তৃত করতে অনুরোধ করব। সেটা হচ্ছে যে দেখুন, আমাদের নগরায়ন প্রক্রিয়া খুবই দ্রুত সম্প্রসারিত হচ্ছে। আর মানে 2-1 দশকের মধ্যে আমাদের বোধহয় 50% মানুষ নগরের অধিবাসী হয়ে যাবে। তো এই যে নগর সম্প্রসারিত হওয়া এবং খুবই দ্রুত বিক্ষিপ্তভাবে যে নগরায়ন হচ্ছে, এরও তো একটা প্রভাব আছে, তাই না? আমরা অনেক সময় হিট আইল্যান্ডের কথা বলি। তো এই যে শহর বা নগর কেন্দ্র গড়ে উঠছে, সেখানে প্রচুর পরিমাণে মানে উত্তাপ ছড়ানোর মতো নানা ধরনের উৎস, যেমন আমরা এসি বা এয়ার কন্ডিশনারের কথা বলছি, সেগুলো যখন ব্যাপকভাবে চালানো হয়, সেটা যে তাপ নির্গমন করে, সেই তাপ ওই এলাকার তাপমাত্রা বাড়িয়ে দেয়, যা কিনা আবার পরোক্ষভাবে আমার ঘরের ভেতরে তাপমাত্রা বাড়িয়ে দেয়, এবং সেই তাপমাত্রাকে আবার প্রশমিত করবার জন্য আরও বেশি এসি ব্যবহার করা, এইভাবে তো একটা হিট আইল্যান্ড এফেক্ট তৈরি হয়। তো এই যে মানে নগরায়ন এবং আমাদের যে প্রচলিত ল্যান্ডস্কেপ, আমরা যে সবুজ বেষ্টনীর কথা বলছি, যে জলাশয় বা জলাভূমির কথা বলছি, সেগুলো সংকুচিত হচ্ছে বা অনেকগুলোই বিলীন হয়ে যাচ্ছে। এটার প্রভাব কিভাবে আমাদের এই সুনির্দিষ্ট আবহাওয়ার উপরে পড়ছে? নগরায়ন হলেই সেখানে কিন্তু কংক্রিটের আমরা স্তূপ বলতে পারি, অথবা ঢাকা শহরে আপনি ওপেন সয়েল দেখতে পারবেন না। আপনি সব জায়গায় পেভ, অর্থাৎ মাটিটা ওপেন কোনো মাটি নাই, কংক্রিট দিয়ে আচ্ছাদিত। একই সাথে আপনি যেটা বললেন যে যতটুকু গাছ থাকার কথা ঢাকা শহরে, ততটুকু গাছের কিন্তু অস্তিত্ব নেই। তো এই জিনিসগুলো আসলে আপনার বড় ধরনের একটা ইম্প্যাক্ট ফেলে। দিনের বেলা আসলে যে কংক্রিটের কথা বললাম, বিল্ডিং বলেন আর রাস্তা বলেন, এগুলো প্রচুর পরিমাণে হিট অ্যাবজর্ব করে দিনের বেলা এবং রাতে এটা ছেড়ে দেয়। অর্থাৎ আপনার এই হিট আরও ক্রমে বাড়তে থাকে। আপনি যত এসি ব্যবহার করবেন সে কার্বন নিঃসরণ করবে। আপনি গাড়িতেও এসি ব্যবহার করছেন, গাড়ির যে কালো ধোঁয়া বেরোচ্ছে অথবা কার্বন নিঃসরণ করছে এটা, অর্থাৎ এটা একটা রিভার্সিবল প্রসেস। আপনি যতই আপনার তাপমাত্রা বাড়বে, আপনি যতই এসি ইউজ করবেন, আপনার তাপমাত্রা আরও বাড়তেই থাকবে। সুতরাং এই নগরায়নের বিশাল একটা প্রভাব এই ওয়েদারের উপর রয়েছে। আমরা দেখছি যে সরকারি উদ্যোগে এখন আবার আগামী 5 বছরের মধ্যে প্রায় 20,000 কিলোমিটার জলাশয়, খাল, নদী, এগুলোকে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। খনন করা, পুনঃখনন করা এবং জলপ্রবাহ যেন স্বাভাবিক থাকে সেটাকে আরও সম্প্রসারিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রচুর পরিমাণে গাছ লাগানো, সেটা এই যে জলাভূমিগুলোর পাড় দিয়ে গাছ লাগানো, সেগুলোর পরিকল্পনা নেওয়া হয়েছে। শহরে বনায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কাজগুলো যদি সঠিকভাবে সম্পাদিত হয়, সেটা আমাদের এই আবহাওয়ার উপরে কিভাবে প্রভাব ফেলতে পারে বলে মনে করেন? গাছ এবং আপনার জলাধারের একটা বড় ভূমিকা আছে আপনার ওয়েদারের উপরে। আমি গভর্নমেন্টকে সাধুবাদ জানাবো যে এই উদ্যোগটা নেওয়ার জন্য।
আপনার এটা যেমন একাধারে জলাধারের কাজ করবে, অর্থাৎ বর্ষা মৌসুমে এটা যেমন পানি ধরে রাখবে, সেই সাথে আপনার গাছ যেগুলো লাগানো হচ্ছে সেগুলো, অর্থাৎ একটা দেশের যতটুকু বন থাকার কথা আমাদের দেশে তো ততটুকু নেই, এটা কিন্তু সেই জায়গাটাও অনেকটাই পূরণ করে নিয়ে আসবে। সেই সাথে গাছ তো কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে, অর্থাৎ তার খাদ্য হিসাবে গ্রহণ করে, সুতরাং আমাদের কার্বন এমিশন যেটা হচ্ছে সেটাও কিন্তু অনেকাংশে কমিয়ে নিয়ে আসবে। একইভাবে যে জলাধার কিন্তু ওয়েদারের উপর বড় ধরনের একটা ইম্প্যাক্ট পড়ে, সুতরাং এই যে বড় ধরনের একটা খাল খনন কর্মসূচি নেওয়া হয়েছে, এটা কিন্তু ভবিষ্যতে আবহাওয়ার উপরে বড় ধরনের একটা ইম্প্যাক্ট ফেলবে ডেফিনেটলি। আমি একটু হ্যাঁ, অ্যাড করতে নিশ্চয়ই, চাই, please। এই যে বিশেষ করে যে বর্ষাকালে যে প্রচুর বৃষ্টিপাত হয়, এই বৃষ্টিপাতের যে আমাদের অনেক জায়গায় ফ্লাডিং হয়, এই ফ্লাডিংটাকে যখন একটা ফ্লো থাকবে খাল খননের ফলে, এটা পানি ডিসবার্স হয়ে যাবে। আর গ্রীষ্ম মৌসুমে যখন আমাদের খরা থাকে তখন এটাতে রিজার্ভ থাকবে পানি, এবং এই পানি আমাদের কৃষিকাজে ডেভেলপ হবে, এবং যখন গাছপালা লাগানো হবে প্রকৃতির একটা সুন্দর আমেজ পরিবেশ সৃষ্টি হবে, এবং নিঃসন্দেহে এটা আমাদের আবহাওয়া এবং পরিবেশের সাথে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা তো একটা কৃষিভিত্তিক অর্থনীতি মধ্যে আছি, আমাদের জনসংখ্যার মানে সিংহভাগ মানুষ কৃষি বা কৃষি সম্পর্কিত বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত। কৃষিক্ষেত্রে এই যে আবহাওয়া পূর্বাভাস দেওয়া, সেটাকে আরও কার্যকর এবং চূড়ান্ত ব্যবহারকারীদের জন্য এই তথ্যটাকে আরও সহজ করে কিভাবে দেয়া যায়, এ নিয়ে কি আপনাদের কোনো পরিকল্পনা আছে? যদি আর্লি ওয়ার্নিং হয় এবং আর্লি অ্যাকশন হয়, তাহলে যে কোনো দুর্যোগে, যে কোনো ভয়াবহ মানে এক্সট্রিম ইভেন্টের ক্ষেত্রে আমরা ক্ষয়ক্ষতি কমিয়ে নিয়ে আসতে পারি। তো সেই লক্ষ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যথাযথভাবে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আমরা কাজ করছি। আমরা আমাদের পূর্বাভাসটাকে প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের এনজিও, আইএনজিও, যেমন সেভ দ্য চিলড্রেন, রাইমস, তারপর আপনার কারিতাস, তারপরে জাগনারি, তারপর আরও বেশ কয়েকটা সংগঠন আছেন, তাদের সাথে আমরা কোলাবোরেশনে গিয়েছি। আমরা তাদের সাথে তাদেরকে আমরা ওয়েদার ইনফরমেশনটা দিচ্ছি, তারা সেটা একেবারে রুট লেভেলে প্রান্তিক মানুষের দোরগোড়ায় নিয়ে যাচ্ছে, এবং আমরা সেখানে গিয়েছি, আমরা দেখেছি যে অত্যন্ত প্রান্তিক মানুষও এখন আবহাওয়ার পূর্বাভাস বুঝতে পারে। সাধারণত এই যে লাইটেনিং থান্ডারস্টর্মে প্রতি বছর 300 থেকে 350 জন মানুষ মারা যায়। আমরা দেখেছি যে আমাদের পূর্বাভাস আছে, কিন্তু মানুষ সেই পূর্বাভাসটা পায়নি, যার জন্য তারা সেভাবে অ্যাওয়ার্ড হয়নি, এবং সেখানে প্রচুর মানুষ মারা যাচ্ছে। আমি একটু ইয়ে জি, করতে চাই, please। সেটা হলো যে আমরা হয়তো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কিন্তু এর মধ্যেই একটা লাইটেনিং নেটওয়ার্ক স্থাপন করেছে, এবং আমরা 6টা সেন্সর দিয়ে আমরা প্রথমে স্টার্ট করেছি, এবং আমরা কিন্তু এখন আধা ঘন্টা থেকে 45 মিনিট আগেই আমরা এই বজ্রপাতের পূর্বাভাস দিতে পারি যে কোথা কোন এলাকায় লাইটেনিং হবে। এটাকে নাওকাস্ট বলা হয় আর কি। নাওকাস্ট, এবং এটা কিন্তু আমরা ওই সোশ্যাল মিডিয়াতে, এখন যেহেতু সোশ্যাল মিডিয়াটা খুব পপুলার জি। এবং সবার হাতেই একটা করে অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন আছে, আমরা কিন্তু আমাদের এই লাইটেনিংয়ের ফোরকাস্টটা ডেসিমিনেট করছি। আমার হ্যাঁ, মনে হয় আধা ঘন্টা একটু টাইট, এটাকে যদি আরেকটু বাড়ানো যেত তাহলে বোধহয় আরো বেশি মানে হ্যাঁ, কার্যকর হতো, কারণ মাঠের মধ্যে যিনি কাজ করছেন তার জন্য আধা ঘন্টা অনেক সময় সেফ শেল্টারে যাওয়ার জন্য যথেষ্ট নাও হতে আসলে পারে। আসলে আমি যদি আর একটু বলি যে আসলে আধা ঘন্টাও না, অনেক সময় 0 আওয়ার আমরা বলি, যে আপনার মাথার উপরে যখন হবে আমার, তখন কিন্তু আমি কোনো সময়ই পাবো না। তা তো বটে। তো আবার কখনো কখনো আমরা 4 ঘন্টা সময় পাই, অর্থাৎ আমাদের এই যে কালবৈশাখী মৌসুম যে আসছে, এই মৌসুমে কালবৈশাখীগুলো সাধারণত পশ্চিম দিকে থেকে শুরু হয়ে পূর্ব দিক থেকে বের হয়ে যায়। জি। তো যদি আমরা দেখি যে রাজশাহীতে কালবৈশাখী শুরু হয়েছে, কালবৈশাখী শুরু হওয়া মানে সেখানে অবশ্যই বজ্রপাত হবে। বাতাস হবে। তো সেটা আস্তে আস্তে ঢাকা হয়ে কুমিল্লার দিক দিয়ে বের হয়ে যায়। তা আমরা যদি রাজশাহীতে আমরা দেখি যে কালবৈশাখী শুরু হয়েছে, আমরা কিন্তু কুমিল্লার জন্য কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা সময় পাবো বলতে। কিন্তু সমস্যাটা হলো যে মানুষ জানেই না আসলে তাকে এই বজ্রপাত হলে তাকে কি করতে হবে, কখন কোনটা করবে কোনটা করবে না। অনেকে আপনার গাছের নিচে গিয়ে দাঁড়ায়, আসলে এটা সবচেয়ে ডেঞ্জারাস। গাছের নিচে দাঁড়ানোটা খুবই ডেঞ্জারাস। তো এই যে কিছু কোনটা করবে কোনটা করবে না, আমরা আসলে সেটা নিয়েই কাজ করছি এখন। সেটাই মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে আপনারা কোনটা বজ্রপাতের সময় কোনটা করবেন কোনটা করবেন না। এবং মোদ্দা কথা যদি আমি বলি, মানে আমি যদি সামারি করি,
বজ্রপাতের সময় একমাত্র ঘরই হলো সবচেয়ে সেফ জায়গা। যেখানে থাকুন না কেন প্লিজ আপনারা ঘরে যাবেন। এই ক্ষেত্রে আমি আরেকটু কথা বলতে চাই। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ম্যাট ক্লাব নামে এরকম কিছু অ্যাক্টিভিটিস গ্রহণ করেছেন। আমাদের বিশেষ করে যে কৃষক ভাইদের যেসব অঞ্চলে বজ্রপাত সংঘটিত হয় সেখানে আমরা স্কুলের মধ্যে স্টুডেন্টসদেরকে নিয়ে আমরা ম্যাট ক্লাব গঠন করেছি। এই ম্যাট ক্লাবের মধ্যে আমাদের তথ্যটা ওখানে তাদের ডিসপ্লে কম্পিউটারে চলে যাবে এবং তারা তাদের সহপাঠী যারা আছে তাদেরকে, তাদের পরিবার পরিজনদেরকে জানাবে যে আবহাওয়া লাইটেনিং থান্ডারস্টর্ম হলে কি করণীয়, সেই বিষয়গুলো তারা জানতে পারবে। বাচ্চাকে যদি আমরা শেখাই, সে বাচ্চাটার বয়স যদি এখন 10 বছর হয়, সে কিন্তু তার সারা জীবন এই প্র্যাকটিসটা করতে থাকবে। সে যেটা শিখলো সেটা কিন্তু সারা জীবন প্র্যাকটিস করতে থাকবে। তো আমরা যদি স্কুলের বাচ্চাদের এই আবহাওয়া বা জলবায়ু বা এই ওয়ার্নিং এই জিনিসগুলো শেখাতে পারি, এটা কিন্তু আমাদের এই জাতিকে আপনার খুব সমৃদ্ধ করবে। এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার একটা যুগ এসছে। কৃত্রিম বুদ্ধিমত্তার যে প্রকোপ বা এর যে প্রভাব, এর বাইরে আমরা কেউ নই। সেটা মানে ভুল তথ্য ছড়ানোর ক্ষেত্রেও যেমন সত্যি, আবার সঠিক তথ্যকে খুবই দ্রুত কনসাইজ আকারে পাওয়ার জন্য খুবই কার্যকর হতে পারে যদি সেটা আমরা ব্যবহার করতে জানি। তো এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর যুগে আমাদের আবহাওয়া পূর্বাভাস এর বিষয়টাকে কিভাবে আমরা এর সাথে অ্যাডাপ্ট করছি? আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা যেহেতু সারা পৃথিবীতেই এখন সবচেয়ে কি বলবো, এটা একটা হট কেকের মতো হয়ে গেছে এবং আবহাওয়াতেও এটা কিভাবে ব্যবহার করা যায় সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। এআই মডেল যেগুলোকে বলে সেগুলো কিন্তু আসলে আমরা অন্য কথায় ডাটা ড্রিভেন মডেল বলি। অর্থাৎ আপনি কম্পিউটারকে কত সমৃদ্ধ ডাটা দিয়ে আপনি ট্রেন করতে পারছেন সেটার উপরই ডিপেন্ড করবে আপনার আউটপুটটা কেমন হবে। কম্পিউটার নিজে চিন্তা করতে পারে না। তো আপনার ডাটাটা কত ভালো, কত সমৃদ্ধ, সেটার কত দিনের ডাটা আছে সেটার উপর ডিপেন্ড করবে। এখন আবহাওয়া অধিদপ্তরের স্বল্প পরিসরে এক্সপেরিমেন্টালি এআই মডেলের আউটপুট ব্যবহার করছি, যেহেতু পৃথিবীর বিভিন্ন অ্যাডভান্স সেন্টারগুলো অলরেডি এআই মডেলের আউটপুট দেওয়া শুরু করেছে। তা আমরা সেইগুলো আসলে খুব সতর্কতার সাথে আমরা দেখছি, অবজার্ভ করছি এবং সেটা দেখছি আমরা আসলে আমাদের ডাইনামিক্যাল মডেলের সাথে এটা কতটুকু ডিফার করছে বা এটা কতটুকু আসলে কার্যকরী, সেটা দেখার পরেই কিন্তু আমরা এআইতে যাব। তবে এআই এর আর একটা ব্যবহার আমরা করতে চাচ্ছি, সেটা হলো যে ডিসিশন মেকিংয়ে। অর্থাৎ আমরা যদি একটা আপনার খুব ভালো গাইডলাইন আমরা তৈরি করতে পারি। আপনি কৃষির কথা বললেন, যে ধরেন এই যে ভারী বৃষ্টিপাতের কথা বললেন, বা আমরা যদি হিটওয়েভের কথা বলি, হিটওয়েভের যদি একটা ওয়ার্নিং থাকে, হিটওয়েভ হলে কোন ধরনের ফসলে কোন ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে তার জন্য তো যদি একটা ভালো গাইডলাইন থাকে কৃষির তরফ থেকে, তো ওই গাইডলাইন অনুযায়ী এবং ফোরকাস্ট অনুযায়ী এআই কিন্তু একটা অ্যাডভাইজারি অটোমেটিক্যালি জেনারেট করতে পারবে। এটা খুবই মানুষের ছাড়াই করবে এবং করলে হবে কি যে এটা খুব দ্রুত হবে। কিন্তু মানুষ যদি সেখানে ম্যানুয়ালি ডেটা প্রসেসিং তো অনেক সময় সাপেক্ষ, অনেক সময় সাপেক্ষ, তাই না? এই জায়গাটা আমরা এআই এর ব্যবহারটা করতে চাচ্ছি এবং আমরা কিছুটা পরীক্ষামূলকভাবে শুরু করেছি। আপনাদের যে পূর্বাভাস, সে পূর্বাভাস যত সঠিকই হোক, যত ফলপ্রসূই সিদ্ধান্তই আপনারা দেন বা পূর্বাভাস দেন, সেটা চূড়ান্ত যাদের উদ্দেশ্যে দিচ্ছেন তাদের কাছে তাদের ভাষায় কার্যকরভাবে পৌঁছানোর জন্য যে আন্তঃসম্পর্কিত এই আমাদের ব্যবস্থাপনা, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা বলেন, সামাজিক ব্যবস্থাপনা বলেন, সেইটাকে কিভাবে সম্পৃক্ত করবার বিষয়টা আপনাদের এই পরিকল্পনার মধ্যে আছে, সেটা যদি একটু আমাদের শেয়ার করেন। আমাদের পরিকল্পনার মধ্যে আমরা লং রেঞ্জে চিন্তা ভাবনা করেছি। আমাদের আপনি জানেন বাংলাদেশ ভৌগোলিক অবস্থানগত কারণে ভূমিকম্প ঝুঁকির মধ্যে আছে। ভূমিকম্প বাংলাদেশের এখন বর্তমানে 13টা স্টেশন আছে ব্রডব্যান্ড সিসমিটার, কিন্তু এই 13টা স্টেশনই যথেষ্ট নয়। এখানে আমরা যদি পৃথিবীর উন্নত দেশের সাথে তুলনা করি তাহলে সেখানে অত্যন্ত লিমিটেড। এখানে ছোটো মাইক্রো কোনো আর্থকুইক বা ছোটো ট্রেমর হলে আমরা সেটা দিতে পারি না। তো আমরা লং রেঞ্জে আমরা চিন্তা করেছি আগামী 5 বছরের মধ্যে আমরা সারা বাংলাদেশে একটা খুবই স্টেবল একটা নেটওয়ার্ক তৈরি করব। এটা আমাদের ফিজিবিলিটি স্টাডি প্রসেস চলছে এবং ইনশাল্লাহ আমরা হয়তো এটা 2-3 বছরের মধ্যে আমরা এটা অ্যাক্টিভেট করতে পারবো। আর আরেকটা হলো আমাদের, আপনি জানেন যে আমাদের 2টা এস ব্যান্ড ডপলার রাডার আছে, যেটা একটা রংপুর আর একটা ঢাকা।
তো আমাদের আরও 3টা আমরা ডপলার রাডার, এসব্যান্ড ডপলার রাডার আমরা নেওয়ার চিন্তা ভাবনা করছি, এবং এটার একটা প্রকল্প আমরা সাবমিশনের পথে আছি, কারণ আমাদের অলরেডি ফিজিবিলিটি স্টাডি আমরা করেছি, এবং আমরা ইনশাল্লাহ এটা সাবমিট করলে আমাদের এই যে ফ্ল্যাশ ফ্লাড হয়, এই যে সাইক্লোন মনিটরিংয়ে একেবারে পারফেক্টলি আমরা সেটা করতে পারবো। সুতরাং এই ধরনের পরিকল্পনা আছে। দুর্যোগ ব্যবস্থাপনার সাথে আমাদের চমৎকার কোলাবোরেশন আছে, কারণ যখন কোনো সাইক্লোন ফরমেশনে দুর্যোগ ব্যবস্থাপনা অ্যাক্টিভ হয়ে যায় এবং চমৎকারভাবে তারা কাজ করেন। এখানে একেবারে ইউনিয়ন পর্যায়ে আমাদের যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিগুলো রয়েছে, এই কমিটিগুলো কাজ করছে। অপরদিকে বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, ডিফারেন্ট যে এনজিও আইএনজিওগুলো আছে, তাদের সাথে আমরা কানেক্টেড আছি, এবং তারা সেখানে বিভিন্ন এই রুট লেভেলে কীভাবে এই সাইক্লোনের যে মাল্টি সেক্টরাল ইম্প্যাক্ট ঘটে, সেই ইম্প্যাক্টের উপরে তারা কাজ করতেছে, কিভাবে তাদেরকে সহযোগিতা করা যায়, কৃষি ক্ষেত্রে কাজ করতেছে। আমাদের ভার্মিস যে পোর্টাল আছে, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন, আমরা তাদেরকে ডাটা সাপোর্ট দিচ্ছি, এবং এই তথ্যগুলো কৃষকের যে ফোকাল পয়েন্ট আছে, কয়েক লক্ষ কৃষকের কাছে এই তথ্যগুলো চলে যাচ্ছে, এবং এইভাবে বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে, এবং ভবিষ্যতে ইনশাল্লাহ করবে। আমরা যে এখন নতুন যে 3টি রাডার প্রতিস্থাপনের কথা চিন্তা করছি, এই রাডারগুলো কিন্তু ডুয়েল পোলারাইজেশন হবে। আমাদের যে আগের যে রাডারগুলো, এগুলো সিঙ্গেল পোলারাইজেশন। তো এই ডুয়েল পোলারাইজেশন রাডারের যে অ্যাডভান্টেজ, এখানে এই ডুয়েল পোলারাইজেশন রাডারের ক্ষেত্রে আমরা যে আমাদের যে বৃষ্টির যে ফোঁটা, ড্রপ, রেইন ড্রপের সাইজ পর্যন্ত আমরা এখন মেজার করতে পারবো। এতে কিন্তু যে কতটা হ্যাভি হবে রেইন, আমরা ক্লাউডের অবস্থা দেখে, ক্লাউডের দেখে কিন্তু সেটা বলা সম্ভব হবে। তো আমার মনে হয় যে দুর্যোগ মোকাবিলার জন্য এই আমাদের ডুয়েল পোলারাইজেশন রাডার আরও ভূমিকা রাখবে। আসলে যাদের জন্য পূর্বাভাসটা, তাদের জন্য আমরা কি করছি? তো এখানে একটা হলো যে ভাষার একটা ব্যাপার আছে। আমরা তো মিটোলজিক্যাল একটা ভাষা আছে, আমাদের নিজস্ব একটা ভাষা আছে, আর এই ভাষাটা কিন্তু সাধারণ মানুষের জন্য অনেক সময় বোধগম্য হয় না। তো আমরা চেষ্টা করছি যে সাধারণ মানুষের বোধগম্য ভাষা কিভাবে করা যায়, এবং ইভেন আমরা যদি কোনো লোকাল ল্যাঙ্গুয়েজ থাকে, সেই লোকাল ল্যাঙ্গুয়েজে কীভাবে এটা ট্রান্সলেট করা যায় সেটাও চিন্তাভাবনা হচ্ছে। আর একটা চিন্তা হচ্ছে যে সিম্বলিক কোনো কিছু দিয়ে করা যায় কিনা। যেমন আপনি যদি দেখেন যে রাস্তায়, আপনি হাইওয়েতে যদি 60 কিলোমিটার 60 লেখা, তার চারপাশে একটা লাল দাগ, মাঝখানে একটা ক্রস দেওয়া, অর্থাৎ আপনি 60 কিলোমিটার উপরে যেতে পারবেন না। এই ধরনের যদি সিম্বল দেওয়া যায়, সিম্বল, তাহলে সহজ হবে যে সে সহজেই বুঝে ফেলবে যে আসলে আবহাওয়াতে কি হতে যাচ্ছে, এবং সে তার এই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। দ্বিতীয় যে জিনিসটা, সেটা হলো অনেক সময় আপনার তারা সময় মতো পূর্বাভাসটা পেলেও তাকে কি করতে হবে সে সেটা জানে না। তা আমরা চেষ্টা করছি যে এই অ্যাকশনটাও, অর্থাৎ তার কি করতে হবে সেটাও যেন সে, মানে তাকে যেন এডুকেট করা যায় এই ব্যাপারেও, যে কোন দুর্যোগের জন্য কি করতে হবে। আমরা আমাদের আজকের এই সমৃদ্ধ আলোচনায় সম্মানিত অতিথি যারা এসেছেন, তাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি স্টুডিওতে আসবার জন্য। আর দর্শক মণ্ডলী, আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য।